দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল। সরকারের যে ফিসক্যাল ক্যাপাসিটি সেটার উপর প্রচণ্ড প্রেশার আছে। শুধুমাত্র বিদেশ থেকে ধার করে তো পুরোটা পাওয়া যাবে না। আমার যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এই মুহূর্তে সেগুলো কিন্তু স্থগিত করে ফেলতে হবে। করোনাকালে ইন্টারনেট মুঠোফোনের ওপর বেড়েছে নির্ভরশীলতা, কর কমানোর দাবি। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না। সুখবর আসতে পারে পুঁজিবাজারেও, বিনিয়োগে বহাল থাকতে পারে কালো টাকা সাদার সুযোগ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমান্তের 8 জেলায় করোনায় একদিনে 12 জনের মৃত্যু। নওগাঁ, রাজশাহী ও খুলনায় কঠোর বিধিনিষেধ আরোপ। মোংলায় শনাক্তের হার সর্বোচ্চ 65%। এবং একদিনের বৃষ্টিতেই রাস্তা খারাপ। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচ খালাস শুরু করতে সময় লাগলো 6 ঘন্টা। প্রস্তুতির ঘাটতি প্রশ্নে নেই সদুত্তর। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে কাল। প্রথমবারের মতো 6 লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যার প্রস্তাবনা জুড়েই থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা। এতে এনবিআরকে দেয়া হতে পারে 3,30,000 কোটি টাকা কর আদায়ের বিশাল লক্ষ্য। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার ব্যয় লক্ষ্যমাত্রা থাকবে 2,25,324 কোটি টাকা। জুবাইর ফাসালের রিপোর্ট। জুন এলেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকে রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান জাতীয় বাজেট। আগামী 1 বছরে সরকার কোথা থেকে আয় করবে আর কোথায় বা খরচ করবে, সঙ্গে ভান্ডারে থাকবে কত টাকার সংকট, তা নিয়েই সরব থাকে সংশ্লিষ্টরা। লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল জীবন জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ, এই শিরোনামেই বৃহস্পতিবার 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে, নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে 2,11,000 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 6.1%। সরকারের যে ফিসক্যাল ক্যাপাসিটি সেটার উপর প্রচণ্ড প্রেশার আছে। সেই টাকাগুলোর তো ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বিদেশ থেকে ধার করে তো পুরোটা পাওয়া যাবে না। তাহলে একটা সুন্দর ওয়ে হচ্ছে আমার যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এই মুহূর্তে সেগুলো কিন্তু স্থগিত করে ফেলতে হবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে 3,89,000 কোটি টাকা। এর বাইরে ব্যাংক থেকে সরকারের সম্ভাব্য ঋণ 76,452 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি থেকে আসতে পারে 32,000 কোটি টাকা। সুখবর আসতে পারে পুঁজিবাজারেও, বিনিয়োগে বহাল থাকতে পারে কালো টাকা সাদার সুযোগ। আবার বহাল থাকতে পারে মোবাইল অপারেটর, তামাক, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ন্যূনতম করের হার। যদিও ভর্তুকি বাড়াতে নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়বে প্রায় 10,000 কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধির হার দেখেন, আমাদের মাথাপিছু আয়ের বৃদ্ধি দেখেন, আমাদের কৃষির উৎপাদন মাপ যোগ করেন। অবশ্যই আমরা করেছি, ব্যাকওয়ার্ড লজিক্যালি চিন্তা করে দেখেন, আমরা ভালো না করলে এইটা এখানে হলো কিভাবে। তৃতীয় লিঙ্গের 100 জনের কর্মসংস্থান হবে এমন সব কোম্পানির কর্পোরেট কর 5% কমানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। বাড়তে পারে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে শুরু হলো 2021-22 অর্থ বছরের বাজেট অধিবেশন। করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কার্যদিবসে সম্পন্ন হবে এবারের অধিবেশন। বিকেল 5টায় রীতি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের আনুষ্ঠানিকতা। শুরুতেই সভাপতি মণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। এরপর চলতি সংসদের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হক সহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথা অনুযায়ী উপস্থিত আইন প্রণেতারা তাদের বক্তব্যে স্মরণ করেন প্রয়াতদের। বৃহস্পতিবার বিকেলে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শোক প্রস্তাবের আলোচনায় সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন আব্দুল মতিন খসরু। 15 আগস্টে আমরা আমাদের মতো এরকম স্বজনহারা যারা আমরা কেউ কিন্তু বিচার চাইতে পারতাম না, সে অধিকার আমাদের ছিল না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার।
96 সালে সরকার গঠন করার পর সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল আমরা করি, আর সেই বিল উপস্থাপন করেছিল মতিন খসরু, এবং তার সেই আবেগভরা বক্তৃতা এখনও আমার কানে বাজে। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে শুরু করে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মোবাইল ফোন কিংবা ইন্টারনেটে। আর সে বাজেটে মোবাইল ফোনে কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমবে কি? এ নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারীতে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টেলিকম সেবা। তাই মোবাইল ফোন আর ইন্টারনেট যন্ত্রাংশে কর ছাড় চান সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। 2015 সালের জুন পর্যন্ত মুঠোফোন ব্যবহারে শুধু 15% ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে 2015-16 অর্থ বছরের বাজেটে প্রথমবার মুঠোফোন ব্যবহারে 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার, প্রতি বছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থ বছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। মাঝে যোগ হয়েছে 1% সারচার্জ। সব মিলিয়ে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা কর দিতে হয় 17 কোটি গ্রাহককে। 200 টাকা চার্জ রয়েছে সিম কার্ডে। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। 40 থেকে 45% হারে কর্পোরেট কর দেয় মুঠোফোন সেবাদাতারাও। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। গ্র্যাজুয়ালি এই 40টাকে 25% লেভেলে আনতে হবে। যদি না আনে, শেয়ার হোল্ডারদের জন্য এই ধরনের মার্কেটে ইনভেস্ট করা উড বি ডিফিকাল্ট। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশে প্রায় 2,500 ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার। তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন। প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিক্স মোডেম দরকার পড়ে। সেই ফাইবার অপটিক্স মোডেমে এখনো 56%, 55%-এর মতন ট্যাক্স এবং আদার্স ডিউটিগুলি আছে। বর্তমানে দেশে 13টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় 80% মুঠোফোন উৎপাদন করছে। মহামারীতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। ব্যবসায়ী কিংবা সেবাদাতা দিন শেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারীর সময়ে তাই কর ছাড়ের আহ্বান বিশ্লেষকদের। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না। তার মাধ্যমে তারা কিন্তু চমৎকার একটা নেটওয়ার্ক তারা তৈরি করতে পারবে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় 7%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা দুটোই সমান তালে বাড়ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন স্থান। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সীমান্তের 8টি জেলায় মারা গেছেন 12 জন। এছাড়া মোংলায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। এই একদিনে শনাক্তের হার সবচেয়ে বেশি মোংলায়, 65%। এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। ভারত সীমান্তবর্তী 8 জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সাতক্ষীরা, যশোর ও দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে রোগ ভর্তি অস্বাভাবিকভাবে বাড়ছে। এদিকে বাগেরহাটের মোংলা উপজেলায় গত 24 ঘন্টায় 59 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 33 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণের হার দাঁড়িয়েছে 1 লাফে 65%। রাজশাহী অঞ্চলে করোনা রোগীর মৃত্যুর মিছিল বাড়ছেই। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 3 জন, রাজশাহীর 3 জন এবং নাটোরের 1 জন। সব মিলিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালেই ভর্তি আছেন 220 জন রোগী। সঠিক সিদ্ধান্তটা সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই সঠিক সময় করতে না পারি, এর পরবর্তী ইফেক্টটা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। নওগাঁয় গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 67 জন। 7 দিনে সংক্রমণের হার 26 ভাগ থেকে 39 ভাগে এসে ঠেকেছে।
এই অবস্থায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় দেয়া হয়েছে 1 সপ্তাহের বিশেষ লকডাউন। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি নওগাঁবাসী। তার মানে এখানেও আমরা লক্ষ্য করছি যে সংক্রমণের হারটা বৃদ্ধির দিকে আছে। নাটোরে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শহরের প্রধান বাণিজ্যিক এলাকার প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে পুলিশ। যেখানে করোনা সংক্রমণের হার বেশি সেই অঞ্চলগুলোকে আমরা লোকালি ব্লকের মতো করে এবং সেখানে ব্যাপকভাবে মাইকিং এর ব্যবস্থা করেছি। এদিকে সাতক্ষীরায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। 94 জনের মধ্যে 50 জন পজিটিভ হয়েছেন বুধবার। মেডিকেলে ভর্তি আছেন 32 জন করোনা রোগী। বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে 175 জন ভর্তি আছেন। নতুন করে সংক্রমিত হয়েছে সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় 31 জনের নমুনা পরীক্ষা করে 11 জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার 32%। একই অবস্থা সীমান্তবর্তী জেলা যশোরেও। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 43 জন। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরে সংক্রমণের হার বেড়ে 26% ঠেকেছে। এদিকে 4 জুন থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 1 সপ্তাহ দোকানপাট বন্ধ রাখার কথা জানিয়েছে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। রাজধানী ধানমন্ডিতে একটি সীসা বারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, রিচার্ড, সাম্প্রতিক সময়ে দেশে মাদকের বিস্তার বেড়েছে, সেটি অস্বীকার করার উপায় নেই। সাম্প্রতিক সময়ে যে সংবাদগুলো আমরা তুলে ধরছি সেই সংবাদেই কিন্তু এটি প্রমাণিত হয় এবং এরই ভিত্তিতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু নানাভাবে নড়ে চড়ে বসা হয়েছে। এর এই অংশ হিসেবে আজ আমরা দেখেছি ধানমন্ডি 15 নম্বরে কেবি স্কোয়ার ভবনের 3য় তলায় একটি সীসা বার, যেটির নাম হচ্ছে ওজন, সেই সীসা বারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ, ধানমন্ডির জোনাল টিম, রমনা বিভাগ ডিবি। তারা অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানটির কমপক্ষে প্রতিষ্ঠানটির কর্মচারী কর্মকর্তা সহ যেসব তরুণীরা এসেছিলেন এখানে সীসা বারে, সেই সহ মোট কমপক্ষে 25 জনের মতো 25 জনের মতো আটক করা হয়েছে। তবে এবারের যে আজকের যে অভিযানটি, সেই অভিযানটি কিছুটা হলেও আমরা বলতে পারি যে একটু লুকোচুরির মতো আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে, ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কিছুই জানানো হয়নি এবং একই সঙ্গে অভিযান শুরুর পর থেকে যে প্রতিষ্ঠানটির ভেতরে অভিযান চলছিল সেই প্রতিষ্ঠানটিতেও কিন্তু কোনো গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। এবং দর্শক, আপনারা দেখছেন যাদেরকে সীসাবার থেকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ডিবি পুলিশ কার্যালয়। তবে ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত পুরো অভিযান নিয়ে কোনো কিছুই বলা হয়নি এবং এ কারণেই কিন্তু এক ধরনের বলা যেতে পারে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে এই অভিযান নিয়ে। এই অভিযানটি কেন বা কাদেরকে আটক করা হলো, কতজনকে আটক করা হলো, কী কারণে আটক করা হলো এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা বা কারাই এই প্রতিষ্ঠানের মালিক বা কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কোনো বিষয় কিন্তু আমাদের সামনে গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরা হয়নি। বলা যেতে পারে পুরো অভিযানটি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা বেশ কয়েকবার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানটি, অর্থাৎ রাজধানীর যে ধানমন্ডি 15 নম্বরের কেবি স্কোয়ার ভবনের ওজন নামের যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানে ঢোকারও চেষ্টা করা হয়েছে, সেটি কিন্তু তালাবদ্ধ রেখে ভেতরে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে অভিযানের ব্যাপারে এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি এবং আমরা বারবারই চেষ্টা করেছিলাম তাদের কাছ থেকে জানার জন্য যে যাদেরকে আটক করা হয়েছে তাদের আসলে কি অপরাধ বা তাদেরকে কেন নেওয়া হচ্ছে কিংবা তাদের সংশ্লিষ্টতা কি এবং একই সঙ্গে এই প্রতিষ্ঠানটি যারা চালাচ্ছিল সেই মালিক পক্ষের কেউ এখানে আছে কিনা আমরা কিন্তু সেটিও কিন্তু ডিবি পুলিশের পক্ষ থেকে জানতে পারিনি। রিচার্ড, এই ছিল আমার কাছে এই অভিযানে ডিবি পুলিশের ধানমন্ডির যে অভিযান চলছিল সীসাবারে, সেখান থেকে সবশেষ খবর। রিচার্ড, রাজধানীর ধানমন্ডিতে একটি সীসা বারে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ, তারই সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। ঢাকার দিয়াবাড়ির অস্থায়ী জেটি থেকে ডিপোতে নেওয়া হয়েছে মেট্রো রেলের 2য় ট্রেনের 2টি কোচ। বাকি 4টি নেওয়া হবে কাল। সকাল 8টায় খালাসের কথা থাকলেও রাস্তা ভালো না থাকায় দুপুর 2টায় শুরু হয় কার্যক্রম। বৃষ্টিতে সড়ক নষ্ট হতে পারে, এটি বিবেচনায় রেখে কেন আগে ভাগেই ব্যবস্থা নেওয়া হলো না তার কোনো সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছে। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পর শুরু হয় মেট্রো রেলের 2য় কোচ খালাসের প্রক্রিয়া। সকাল 8টার বদলে দুপুর 2টা 10-এ কার্গো থেকে লরিতে তোলা হয় দেশের প্রথম মেট্রো রেলের 2য় কোচের প্রথম বগি।
নির্ধারিত পথ চলাচলের অনুপযোগী হওয়ায় ডিপোতে নেওয়া হয় বিকল্প পথে। সেখানে প্রথমে আলাদা করে প্রতিটি কোচ এবং পরে একসাথে পুরো সেট 19 ধাপে করা হবে পরীক্ষা। আমাদের দ্বিতীয় ট্রেন সেট চলে আসলো অন শিডিউল। 16 তারিখ আসার কথা ছিল, আমরা বিফোর শিডিউল নিয়ে আসলাম। ইনশাল্লাহ তৃতীয় এবং চতুর্থ ট্রেন সেটটি 11 এবং 14 জুন জাপান থেকে রওনা দেবে কোবে বন্দর থেকে। বাংলাদেশে এসে পৌঁছানোর নির্ধারিত তারিখ 13 হতে 14 আগস্ট। এরপর ঠিক তেমনি প্রতি মাসে 2-3টি করে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবারের অভিজ্ঞতা থেকে পরবর্তী রেলের কোচ আনতে আলাদা রাস্তা বানানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি কোচগুলো আমরা এই বিকল্প সড়কেই নিব, যারা যেন কোনো ধরনের কোনো সেফটির এনডেঞ্জারমেন্ট না হয়। পাশাপাশি আমরা আবার এই সড়কটিকেও আবার যেন বৃষ্টির কারণে এটি যদি বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বাইপাস হিসেবে ব্যবহার করে নেব, যাতে যেন আমাদের অল্টারনেট সবসময় একটি ব্যবস্থা থাকে। চলতি মাসের 13 তারিখে জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে মেট্রো রেলের তৃতীয় কোচের সেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল হচ্ছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। শিগগিরই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সপক্ষে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। 2020 সালে স্বীকৃত 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি খেতাব স্থগিতের নির্দেশনা দেন উচ্চ আদালত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, যাচাই বাছাইয়ের পর খেতাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আমরা গেজেট আকারে প্রকাশ করলে আপনারা পাবেন। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তথ্য উপাত্ত আছে যে প্রমাণ করা যায়, সেই জন্য আমরা অভিযোগ যারা করেছেন অভিযোগের প্রেক্ষিতে আমরা আমরা সাব কমিটি করে দিয়েছি। রিপোর্ট আমরা পাইনি, রিপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে অবহিত করব। 1998 সালের 8ই নভেম্বর ওই 4 জন সহ মোট 15 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দায়রা জজ আদালত। 2009 সালের 19 নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেন। তবে 2015 সালের 11ই আগস্ট সবশেষ এই তালিকা হালনাগাদ করা হলেও সেখানে বঙ্গবন্ধুর খুনিদের নাম থেকে যায়। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য ক্যাম্পের মতো ভাষাঞ্চরে রোহিঙ্গাদের দেখভালের দায়িত্বে যুক্ত হচ্ছে জাতিসংঘ। ভাষাঞ্চর পরিদর্শন করে এসে করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধিরা। তারা বলেন, কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের চেয়ে ভাষাঞ্চর অনেক বেশি বসবাস উপযোগী। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মান বজায় রেখে ভাষাঞ্চরে বাংলাদেশ সরকার মিয়ানমার ফেরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নির্মাণ করেছে বিশাল অবকাঠামো। সেখানে ধাপে ধাপে পৌঁছেছেন প্রায় 19,000-এর মতো রোহিঙ্গা। নির্মাণের পূর্বে ক্যাম্পের জীবনমান নিয়ে শঙ্কা জানিয়েছিল আন্তর্জাতিক নানান সংস্থা। সেই ভাষাঞ্চর ঘুরে এসেই উচ্ছ্বসিত প্রশংসা করল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই প্রতিনিধি দলটি। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় করোনাকালে রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন তারা। নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রশ্নে মিয়ানমারের জান্তা সরকারের সময়ে পরিস্থিতি অনেক জটিল বলেও শঙ্কা জানান। বাংলাদেশ সরকার ও তাদের নীতির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গারা ঘরে ফিরতে চায়, মাতৃভূমিতে তাদের ফিরে যাওয়াই আমাদের সকলের প্রত্যাশা। আমরা কক্সবাজার এবং ভাষাঞ্চরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। নিজ দেশে প্রত্যাবর্তনই তাদের স্বপ্ন বলে জানিয়েছে আমাদের। এদিকে রোহিঙ্গাদের ফেরত না নেওয়ায় হতাশা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন জাতিসংঘকে মিয়ানমারের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। আমরা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি তাদের তুলনামূলক ভালো আগামী চাই, তাহলে নিজ ভূমিতে রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার UNHCR এর এই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সের মোরে সুর ওয়া কমিউনিটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের একটি পৌরসভা কিংবা ইউনিয়নের সমান। আদতে এটি একটি কমিউনিটি। শহর থেকে অনেক দূরে হলেও এখানে রয়েছে শহরের সব সুযোগ সুবিধা। বাহারি ঝর্ণা আর লেকের পাশাপাশি
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই এলাকাটি বিখ্যাত এক চিত্রশিল্পীর জন্মস্থানও। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। মগে লোয়াক ইল দে ফ্রান্স রিজনের অন্তর্ভুক্ত একটি কমুনে। ফ্রান্সের রিজনগুলো বাংলাদেশের বিভাগের মতো, আর এখানকার যে কমিউনিগুলো সেগুলো বাংলাদেশের পৌরসভা বা ইউনিয়নের সমায়তন। এই পৌরসভায় মাত্র 12,000-এর কিছু মানুষ বসবাস করেন। অত্যন্ত শান্ত স্নিগ্ধ এই পৌরসভাটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। এই পৌরসভার মধ্য দিয়ে একটি লেক প্রবাহিত হয়েছে, যা এর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পৌরসভায় অনেক ধ্বংসলীলা চালানো হয়েছিল, তবে পরবর্তীতে তা সংস্কার করা হয়। স্থানীয়রা আরও জানিয়েছেন, এখানে একজন বিখ্যাত চিত্রশিল্পীর জন্ম হয়েছিল এবং তিনি এখানে মৃত্যুবরণ করেন। তার কবর রয়েছে এখানে, যেটি দেখার জন্য অনেক পর্যটকরা প্রতি বছর ভিড় করেন এই শহরে। রাজধানী প্যারিস থেকে অনেক দূরে হলেও শহরের সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই পৌরসভার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরাও। খুবই ভালো লাগছে এখানে এসে, বাংলাদেশের গ্রামের যে ফিলটা সেটা পাচ্ছি। এত সুন্দর পরিপাটি গ্রামগুলো এবং নদী নালা খান খনন করে যেগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠছে, সেগুলাকেও ওরা আবার আধুনিক সাজসজ্জা দিয়ে সুন্দর করে মানে মাধুরী মিশিয়ে সাজিয়েছে। মগেলোয়া পৌরসভার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তার মাঝখান দিয়ে প্রবাহিত এই লেকটি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন লেকের দুধারে স্থানীয় অধিবাসীরা প্রাতঃভ্রমণের পাশাপাশি আনন্দ আড্ডা আর বিভিন্ন উপলক্ষে একসাথে উৎসবেও সামিল হন। ফ্রান্সের মগেলোয়া পৌরসভা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।